সো হাই গাইস, তো আজকের যে স্টোরিটা আছে সেটা এসছে নেপাল থেকে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা বা মায়ের পার্টিকুলার কোনো জবের কারণে সময়ের সাথে সাথে তাদের থাকার লোকেশানটাও চেঞ্জ করতে হয়, এবং একটা নতুন লোকেশানে গিয়ে সেখানকার কি পরিবেশ হবে বা সেখানকার কি নেইবার্স হবে তাদের নিয়ে একটু নার্ভাসনেস তো থাকেই। কিন্তু একটা নতুন জায়গায় কী কী রহস্য আছে, সেখানকার কী কী ঘটনা আছে বা সেখানকার কী কী গল্প আছে সেগুলো থেকে আমরা অজানা থাকি। তো আজকের স্টোরিটাও কিছুটা এমনই। আর ঘটনাটা কি, চলো জানা যাক। তো এই ঘটনাটা শেয়ার করেছে কৃতি, আর এই যে ঘটনাটা যেটা আমার সাথে শেয়ার করেছে সেটা কৃতির মায়ের সাথে আজ থেকে প্রায় 7 বছর আগে ঘটনাটা ঘটেছিল। তো কৃতিদের ফ্যামিলিতে সাধারণত 3 জন আছে। এক হলো কৃতি, দ্বিতীয় তার মা, আর 3 হচ্ছে তার বাবা, যে কিনা নেপাল পুলিশে চাকরি করে। আর এই চাকরির কারণেই সে বেশিরভাগ সময়টাই পরিবার থেকে দূরে থাকতে হতো। আর যেহেতু তিনি বাড়ি মাঝে মাঝেই আসতেন, তার দরুন কৃতির বেশিরভাগ সময়টাই তার মায়ের সাথেই কাটতো। আর এর ফলে এরা দুজন প্রচুর ক্লোজ হয়ে গেছিল। তো কৃতিরা এই সময় একটা রেন্টাল হাউসে থাকতেন, আর কৃতির বাড়ির পাশে যেসব প্রতিবেশীরা ছিল তারাও প্রচুর ফ্র্যাঙ্কলি ছিল, এবং কৃতিদেরকে এরা পুরো নিজের ফ্যামিলি মতোই ট্রিট করতেন। যার জন্যে কৃতি এবং তার প্রতিবেশীরা মিলে একটা বড় সুখী পরিবারের মতো তারা সবাই মিলেমিশে থাকতো। তো কৃতি এই সময় ক্লাস 8-এ পড়তো, আর বাড়ি আর স্কুল লাইফ মিলে কৃতির লাইফ ঠিকঠাকই চলছিল। আর সব বাচ্চাদের মতোই পড়াশোনা থেকে একটু ব্রেক নিতে আর মেন্টালি একটু প্রেশার কমাতে কৃতি ও তার ফ্রেন্ডরা তারা ডিসাইড করে যে তার পরের দিন তারা একটু অ্যামিউজমেন্ট পার্ক থেকে ঘুরে আসবে। যার জন্য স্কুল ছুটি হয়ে যাওয়ার পর কৃতি যখন বাড়ি গিয়ে তার মাকে প্ল্যানটার কথা বলে এবং পারমিশন চায়, তার মা রাজি তো হয়ে যায়, কিন্তু একটা শর্তে, যে তোকে সন্ধ্যে 5টার আগে বাড়ি ফিরতে হবে। যেহেতু কৃতি ও তার বন্ধুদের প্ল্যান ছিল তারা সকালবেলা অ্যামিউজমেন্ট পার্ক যাবে, তাই কৃতিও রাজি হয়ে গেল, এবং সে জীবনে প্রথমবার তার বাবা মা ছেড়ে তার বন্ধু বান্ধবের সাথে আলাদা কোনো দিন ঘুরতে যাবে। যার জন্য কৃতি প্রচুর এক্সাইটেড ছিল, এবং সে ও তার মা মিলে তার পরের দিন কি ড্রেস পরে যাবে সেই নিয়ে তারা চয়েস করছিল। এমন করতে করতে সন্ধে প্রায় 6:30 বেজে যায়। আর সেই সময় কৃতিদের বাড়ি কৃতিদের এক প্রতিবেশী আসে, যে কিনা কৃতির থেকে বয়সে অনেকটাই বড়, এবং এখানে সে তার দাদার সাথে কৃতিদের মতনই রেন্টাল হাউসেই থাকতেন। যেহেতু কৃতির কোনো নিজস্ব দিদি ছিল না, তাই সে সেই প্রতিবেশীটাকে নিজের দিদির মতনই মানতেন। এবং সে সেদিন কৃতিদের বাড়ি এসেছিল কারণ সেদিন রাতে তার দাদার আসতে এখনও 1 ঘন্টা বাকি ছিল, এবং যেহেতু সে সেই বাড়িতে একা থাকতো, যার দরুন তার অনেকটা ভয় করছিল। যার জন্য সে কৃতির মাকে বলে যে, আন্টি, আমি কি আমার দাদা আসা পর্যন্ত কৃতিকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে পারি? আমার দাদা যখন আসবে আমি আবার কৃতিকে দিয়ে আসবো। যেহেতু কৃতি আগেও এই প্রতিবেশীর বাড়ি অনেকবারই গেছিল, তাই তার মাও রাজি হয়ে যায়। কিন্তু এরা জানতো না যে এটাই এদের জীবনের সবথেকে বড় ভুল হতে চলেছে। এমনিতেই প্রতিবেশীদের বাড়ি কৃতিদের বাড়ির 2-3টে বাড়ি পরেই ছিল, কিন্তু এদের বাড়ির সাইডে একটু ফাঁকা জায়গা ছিল, যেখানটায় বড় বড় বাঁশের জঙ্গল ছিল। এবং সে যখনই সেই গাছগুলোকে দেখতো তার গা হাত পা ছমছম করত, এবং কৃতির মনে হতো যেন সেই বাঁশের জঙ্গলের ভিতর থেকে কেউ যেন কৃতিকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। কৃতি যখনই এই রাস্তা দিয়ে যেত সে এই জায়গাটা দৌড়ে ক্রস করত। তো কৃতির যে প্রতিবেশী ছিল তারা সাধারণত ফ্ল্যাটের 4th ফ্লোরে থাকতো, এবং 4th ফ্লোরে উঠে সেখানে একটা জানলা ছিল ঘরে, যেখান থেকে সেই গাছগুলো, মানে যে বাঁশ গাছগুলো আছে সেগুলো পুরো স্পষ্ট দেখা যায়। আউট অফ কিউরিওসিটি কৃতি সেই প্রতিবেশীকে জিজ্ঞাসা করে যে, দিদি, তোমার এই গাছগুলোকে দেখে কোনোদিন ভয় লাগে না? যার দরুন সেই প্রতিবেশীটা তাকে জবাব দেয় যে, হ্যাঁ, আগে লাগতো, কিন্তু যেহেতু আমি এখন প্রতিদিনই দেখি এই গাছগুলোকে, এখন ভয়ের থেকে আমার ভালো লাগে। তো সেই মেয়েটার দাদা আসা পর্যন্ত কৃতি আর সেই মেয়েটা মিলে অনেক গল্প করলো, এবং তার দাদা যখন শেষমেশ চলে এলো কৃতিও সেখান থেকে বেরিয়ে এলো। এবং কৃতি যখনই বেরিয়ে আসে তার প্রথম নজর পড়ে আবার সেই বাঁশ গাছগুলোর দিকে। কিন্তু এবার যেন কেন কৃতির এমন মনে হচ্ছিল যে তার শরীর যেন ওই জায়গাতেই দাঁড়িয়ে গেছে, মানে জমে গেছে, এবং সেই কিছুক্ষণের জন্য সে সেই বাঁশ গাছগুলোকেই এক দৃষ্টিতে তাকিয়েই রইল। এই জায়গাটা নিয়ে কৃতি আগেও একটা রুমার শুনেছিলেন যে এই জায়গাতে আগেকার যুগে কবরস্থান ছিল, যেখানে বাচ্চাদেরকে দফন করা হতো। এবং কৃতির মাথায় যখনই এই কথাটা আসে
সে কোনো কিছু কথা না ভেবে সে সোজা তার বাড়ির দিকে রকেটের মতো দৌড়ায়। সে বাড়িতে হাঁপাতে হাঁপাতে পৌঁছায় এবং এই অবস্থায় দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে যে কৃতি, তুই এখন হাঁপাচ্ছিস কেন, তোর কী হয়েছে? কৃতি এই সময় একটাও শব্দ মুখ দিয়ে বেরোচ্ছিল না, তাই সে তার মাকে শুধু মাথা নাড়ায় এবং ঘরের ভিতরে চলে যায়। এবার এর কিছুক্ষণ পরে কৃতি আর তার মা মিলে ডিনার করে। ডিনার করে তারা কিছুক্ষণ টিভি দেখার জন্য বসে। তো আফটার সাম টাইম কৃতির মা ওয়াশরুম ইউজ করার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু আধ ঘন্টা পরেও যখন কৃতি দেখছে যে তার মা ওয়াশরুম থেকে বেরোচ্ছে না, কৃতির তখন একটু চিন্তা হয়, যার জন্য সে সব কিছু ঠিক আছে কি না সেটা জানার জন্য সে ওয়াশরুমের দরজা নক করে, কিন্তু ভিতর থেকে কোনো রিপ্লাই আসে না। সে আবারও দরজা নক করে এবং তার মাকে জিজ্ঞাসা করে, মা ভিতরে সব কিছু ঠিক আছে তো? তার মা শুধু একটা কথাই বলে, তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, আমি কিছুক্ষণ পরেই আসছি। এই কথাটা শুনে কৃতি একটু তো খটকা লাগে, কিন্তু যেহেতু মা বলেছে তাই সে ঘরে চলে যায়। ঘরে যাওয়ার কিছুক্ষণ পরে তার মাও সেখানে চলে আসে। যেহেতু অনেক রাত হয়েছিল এবং কৃতি তার পরের দিন অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার প্ল্যান ছিল, তাই সে তার মাকে বলে, মা আমাকে কাল সকালবেলা একটু তাড়াতাড়ি ডেকে দিও। যার দরুন কৃতির মা একটাও শব্দ করে না এবং সে বিছানা থেকে নেমে গিয়ে মেঝেতে হাঁটুতে মাথা গুঁজে বসে থাকে। কৃতি এটা দেখে তার মার কাছে যায় এবং মাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে, তুমি ঘুমাবে না, তোমার ঘুম পাচ্ছে না? কিন্তু তখনও তার মা কোনো শব্দ করে না। কৃতি এবার একটু ভয় পায় এবং সে তার মার কাছে গিয়ে বলে, মা তুমি এমনভাবে বসে আছো কেন, তোমার কি হয়েছে? কিন্তু তখনও তার মা কোনো শব্দ করে না। কৃতি এবার একটু চিন্তিত হয় এবং সে কি করে, সে একটু জল নিয়ে তার মায়ের মাথায় ঢেলে দেয়, যার ফলে তার মা মাথা উঁচু করে। মাথা উঁচু করার সঙ্গে সঙ্গেই তার মা হাওয়া উপরে কান্না চালু করে দেয়। কৃতি এটা দেখে প্রচুর প্যানিক খেয়ে যায় এবং তার মাকে বলে, মা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তো তার মা অনেকক্ষণ পর কৃতিকে বলে যে আমি যখন বাথরুমে ছিলাম এবং আয়না দেখছিলাম, আমার মনে হলো যেন কোনো একটা গরম হাওয়া আমার শরীরের ভিতর ঢুকে গেছে এবং তারপর থেকে আমি কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। এবং এটা শোনার পর কৃতি কী করবে সে নিজেও ভেবে পায় না, যার জন্য সে শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যে সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়। বাট দিস ওয়াজ ওনলি দ্য বিগিনিং অফ কৃতিস ওয়ার্স্ট নাইটমেয়ার। কৃতি তার ঘরের মন্দির থেকে একটা প্রদীপ আর ভগবানের কিছু ফটো নিয়ে আসে। সে প্রদীপটা তো তার মায়ের পাশেই জ্বালায়, কিন্তু যে ফটোগুলো আছে সেগুলো তার মায়ের মাথায় ঠাকানোর চেষ্টা করে যাতে তার মা একটু শান্ত হয়ে যায়। কিন্তু এমন কিছুই হলো না, বরং জিনিস এখান থেকে আরও বীভৎস রূপ ধারণ করলো। তার মায়ের মাথায় যখনই সেই ফটোগুলো স্পর্শ করলো, তার মা জোরে জোরে চেল্লানো শুরু করে দিল এবং সেই ফটোগুলোকে টেনে তার কাছ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কৃতি সঙ্গে সঙ্গে সেই ফটোগুলোকে সাইডে রেখে তার মাকে ঘুম পাড়ানোর চেষ্টা করায়, বাট তার মা এগেন সাইলেন্স হয়ে যায়। এইবার তার মা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কৃতি যখন ভালোভাবে লক্ষ্য করে তখন সে নোটিস করে যে তার মার চোখগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে এবং কয়েক সেকেন্ড পরই তার মার চোখগুলো পুরো সাদা হয়ে যায়, যেন মনে হচ্ছিল মায়ের চোখের পুডলিগুলো উল্টে গেছে। কৃতির তখন নিজস্ব কোনো পার্সোনাল ফোন ছিল না, সে তার মার ফোনটা ইউজ করত। তাই সে বিছানা থেকে ফোনটা নিয়ে তার নেইবার্স মানে যে প্রতিবেশী আছে তাদেরকে ফোন করার জন্য যখন সে নাম্বারটা ডায়াল করে, সঙ্গে সঙ্গে তার মা দাঁড়িয়ে ওঠে আর কৃতির গলা দাবানো শুরু করে দেয় এবং কৃতির হাত থেকে যে ফোনটা আছে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কৃতি এই সময় বুঝতে পারছিল না যে তার মা তার সাথে এমন করছেটা কেন, কিন্তু কৃতির মাথায় তখন একটাই কথা আসছিল যে তাকে যা হোক করে সেফ থাকতে হবে। তাই না চেয়েও কৃতি তার মাকে লাথি মারতে বাধ্য হয় এবং নিচে ফেলে দিয়ে তার মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সে বাইরে চলে যায় এবং বাইরে থেকে চিট কিনে দিয়ে দেয়। কৃতি বাইরে এসে সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে তার প্রতিবেশীদের ফোন করে এবং ফোন করে সব কিছু তাদের খুলে বলে, যেটা শোনার পর তারা ভাবে যে কৃতি আর তার মা মিলে হয়তো তাদের সাথে কোনো প্র্যাঙ্ক করছে। কিন্তু কৃতির প্যানিক ভয়েস শুনে তারাও একটু চিন্তিত হয়ে যায় এবং কৃতির বাড়ি চলে আসে। কৃতির প্রতিবেশীরা বাড়ি আসার পর কৃতি যখন তাদের সাথে সেই রুমে যায় যেখানে তার মা ছিল, রুমে ঢুকতেই তারা যা দেখে তারা শক হয়ে যায়। তারা দেখে তার মায়ের শরীরে পুরো লাল হয়ে গেছে, যেন মনে হচ্ছিল কেউ যেন তার মায়ের শরীরে কন্টিনিউয়াসলি কামড়েই যাচ্ছে।
এটা দেখার পর কৃতি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে। এবার বাবাকে ফোন করে তাকে সব কিছু খুলে বলে, কিন্তু তার বাবা এখন আসতে পারতো না, যেহেতু তিনি অন ডিউটি ছিলেন এবং এত শর্ট নোটিসে তিনি আসতে পারবেন না, যার জন্যে তিনি কৃতিকে বলে তার আঙ্কেলকে ফোন করতে। তার আঙ্কেল যে ছিল সে কৃতির বাড়ি থেকে 1 ঘন্টা পরেই থাকতো এবং কৃতিরা যে বাড়িতে থাকে সেই বাড়িটাও সেই আঙ্কেলই চুজ করে দিয়েছিল। আঙ্কেলকে সব কিছু বলার পর আঙ্কেল কৃতি এবং সেই প্রতিবেশীদেরকে তার মায়ের থেকে আলাদা থাকতে বলে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে চলে আসে। তার আঙ্কেল কৃতিদের বাড়ি পৌঁছাতেই তার মা একদম নর্মাল বিহেভ করা চালু করে দেয়, যেন কিছু হয়নি। এখন এটা দেখে কৃতি ও তার প্রতিবেশীরা ভাবে যে এখন সব কিছু হয়তো সব ঠিক হয়ে গেছে, বাট দে ওয়ার রং। সাডেনলি কৃতির মা কৃতির উপর ঝাঁপ দিয়ে কৃতিকে কামড়ানো চালু করে দেয়, যেটা দেখার পর আঙ্কেল কৃতির মাকে কৃতি থেকে সরিয়ে সাইডে এনে কিছু মন্ত্র পড়া চালু করে এবং মন্ত্র পড়া চালু করতেই কৃতির মা কৃতির আঙ্কেলকে একদম রেগে দেখে এবং তার দেখে মনে হচ্ছিল তার মুখ এবং চোখ পুরো লাল টকটক করছে। কৃতি এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে তার প্রতিবেশীর হাত ধরে পিছনে লুকানোর চেষ্টা করে, যেটা দেখে তার প্রতিবেশীরা কৃতিকে একটা কথাই বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কৃতির মাকে দেখে কৃতির এমন কিছুই মনে হচ্ছিল না যে সব কিছু ঠিক হবে। এদিকে তার বাবা 2 মিনিট অন্তর অন্তর কৃতিকে ফোন করে কি পরিস্থিতি আছে সেটা জানার নিচ্ছিল। তার তখন 1টা বেজে গেছে। সাডেনলি কৃতির মা একদম চুপ হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে তার আঙ্কেলকে বলে যে প্লিজ আমাকে একবার ওখানে নিয়ে চলো না, একবার নিয়ে চলো। কৃতির আঙ্কেল তার মাকে জিজ্ঞাসা করে যে কোথায় নিয়ে যাবে। তখন কৃতির মা বলে যে আমাকে সেই গাছগুলোর কাছে নিয়ে চলো না একবার। কৃতি যখনই এটা শোনে তার গা হাত পা ঠান্ডা হয়ে পড়ে এবং তার মায়ের এই অবস্থার পিছনে সে নিজেকেই দোষী ভাবে। সে ভাবে যে যদি না আজকে সেই গাছগুলোর সামনে সে দাঁড়িয়ে সেই গাছগুলোকে দেখতো, হয়তো তার মা আজকে এমন অবস্থা হতো না। সে তার আঙ্কেলকে সব কিছু খুলে বলে, যার দরুন আঙ্কেল বলে যে না, তোর জন্য এসব কিছুই হয়নি, এর হয়তো কিছু অন্য কারণ আছে, হয়তো আমরা এখন জানি না, কিন্তু দেখা যাক কি হয়। যেহেতু রাত তখন অনেক হয়েছিল এবং এখন কারোর কিছু করার ছিল না, তাই কৃতির আঙ্কেল কৃতির মাকে একটা কাপড় দিয়ে চেয়ারের সাথে বেঁধে দেয়, যেটার পরেই কৃতির মা আঙুলে কিছু গোনা চালু করে দেয়। যখনই এটা কৃতির আঙ্কেল দেখে, সে কৃতির মাকে জিজ্ঞাসা করে যে তুমি কি গুনছো। তখন কৃতির মা যেটা বলে সেটার মুখ তো ছিল কৃতির মায়ের, কিন্তু তার ভয়েস ছিল অন্য কারো। সে একটা ছেলেদের ভয়েসে বলে ওঠে যে এ এত সুন্দর, আমি এর থেকে চোখ সরাতে পারিনি, এখন আমি একে আমার সাথেই নিয়ে যাব। এর শরীর তো তোদের সাথেই থাকবে, কিন্তু এর আত্মা আমার সাথেই যাবে। কৃতি যখনই এটা শোনে, কৃতি একদম ভেঙে পড়ে এবং যেন মনে হয় যে তার পা থেকে মাটি খসে পড়ে গেছে। কৃতি তখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করে, কারণ এই সময় কেউ যদি তার মাকে বাঁচাতে পারে সে কেবলমাত্র ভগবানই হবে। কৃতির আঙ্কেল সারা রাত জেগে কৃতির মায়ের দেখাশোনা করে এবং ভোর 5টা নাগাদ কৃতির মা আবার নর্মাল হয়ে যায়। কৃতির মা যখন নর্মাল হয়ে যায় এবং তার কিছুই মনে নেই যে আগের দিন রাত্রিবেলা সে কি করেছিল বা তার সাথে কি হয়েছিল, সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোরা এখানে কি করছিস। তখন তার আঙ্কেল তাকে সব কিছু বলে এবং এটা শোনার পর তার মা একদম ভেঙে পড়ে। তারপরের দিন সকালবেলা কৃতি এবং কৃতির আঙ্কেল মিলে কৃতির মাকে একটা পুরোহিতের কাছে নিয়ে যায় এবং পুরোহিতের কাছে নিয়ে গিয়ে পুরো সিচুয়েশনটা তাদেরকে খুলে বলে। যেটা বলার পর পুরোহিত মশাই তার মাকে কিছু একটা খেতে দেয় এবং তাকে সামনে বসে মন্ত্র বলা চালু করে দেয় এবং আফটার সাম টাইম, মানে 10 থেকে 15 মিনিট পর তার মা সেখানেই অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে কৃতি আর কৃতির আঙ্কেল ভাবে হয়তো এখন সব কিছু ঠিক আছে, তার মায়ের ভিতরে যে ইভিল স্পিরিটটা ছিল সেটা হয়তো বেরিয়ে গেছে। আর পুরোহিত মশাইও তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছিল যে তার মাকে তারা নিয়ে যেতে পারে বাড়িতে আসার পর তার মা একদম নর্মাল বিহেভ করছিল এবং সেদিন রাত্রিবেলা তাদের একদম শান্তিতে কেটে গেল। কিন্তু কোথাও না কোথাও কৃতির মনে হচ্ছিল যে তার সাথে কিছু না কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এবং শীঘ্রই তার ইন্টুইশন রিয়ালিটিতে পরিণত হলো। তো পুজোর পরের দিন রাত্রির বেলা কৃতি তার প্রতিবেশীদের বলে দিয়েছিল যে তাদেরকে তাদের বাড়িতে থাকার জন্য, এবং প্রতিবেশীরা যখন কৃতিদের বাড়ি আসে এবং প্রায় 8টা নাগাদ সব কিছু আবার শুরু হয়ে যায়। কৃতির মা এবার নখ দিয়ে তার পুরো শরীর আঁচড়ানো শুরু করে দেয় এবং কৃতিদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখে, যেটা দেখেও কৃতির প্রতিবেশী বলে ওঠে যে তুমি আমাদের দিকে এরমভাবে তাকিয়ে আছো কেন। কৃতির মা সেই প্রতিবেশীর কথায় একটাও টু শব্দ না করে শুধু কৃতিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে
এবং আঙুলে কিছু আবার গোনা চালু করে দেয়। কৃতি এটা দেখে সব কিছু বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে সে আবার তার বাবাকে ফোন করে এবং এইবার তার বাবা আর নিজেকে সামলাতে পারে না। সে তার সিনিয়রদের কাছে পারমিশন নিয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু যেহেতু তার বাবা অনেক দূরে ডিউটিতে ছিলেন তাই তার আসতে এখন অনেকটাই সময় বাকি ছিল। তাই সে কৃতিকে বলেছিল তার আঙ্কেলকে ফোন করে তাকে ডেকে নিয়ে নিতে। কৃতির আঙ্কেল কিছুক্ষণ পর সেখানে চলে আসে, বাট দিস টাইম ইটস গেটিং মোর ওয়ার্স। কৃতির মা কৃতির আঙ্কেলকে দেখে চেল্লানো শুরু করে দেয় এবং মুখে কিছু বিড়বিড় করে বলা চালু করে দেয়। কৃতির আঙ্কেল এটা দেখে কৃতির মাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলছো, স্পষ্ট বলো। তখন সেই সময় কৃতির মায়ের ভিতরে যে ইভিল স্পিরিটটা আছে সেটা তার ভয়েসে বলে যে এইবার তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে শুধু আগের দিন সেই মন্দিরে নাটক করছিল যাতে কৃতির মাকে সেই মন্দির থেকে বাইরে আনা যায়। এই বলে কৃতির মা নিজেকে কামড়ানো চালু করে দেয় এবং সেই কৃতির যে আঙ্কেল ছিল সে তার মাকে সামলানোর চেষ্টা করছিল, বাট কৃতির মা সেই আঙ্কেলকে পুরো ওভার পাওয়ার করে রেখেছিল। কৃতির বাবার বাড়ি পৌঁছাতে এখনও প্রায় 2 ঘন্টা লাগতো। তাই কৃতির বাবা সেই সময় কৃতিকে বলে যে তার একটা বন্ধুকে ফোন করতে, যে কিনা একটা পুরোহিতকে জানে যে এই সব কেস ভালো সামলাতে পারে। কৃতির আঙ্কেল সেই বন্ধুর সাথে কথা বলার পর এবং সেই পুরোহিতের অ্যাড্রেসটা জানার পর সে বাড়িতে 1 সেকেন্ডও ওয়েস্ট না করে তারা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় কৃতির মাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। রাত তখন অনেকই হয়ে গেছে, বাট ইট ওয়াজন্ট ইজি টু টেক আর দেয়ার। তারা সবাই মিলেও তার মাকে ঘরের বাইরে বার করতে পারছিল না। অনেক কষ্ট করার পর তার মাকে যখন ঘর থেকে বাইরে বের করে গাড়িতে ঢোকানো হয়, তার মা সেই সময় শান্ত হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমাকে প্লিজ ওখানে নিয়ে চলো না, ওই গাছগুলোর কাছে একবার নিয়ে চলো। কৃতি এইবার নিজেকে সামলাতে পারে না, সে তার 2 হাত দিয়ে তার মায়ের চোখ দুটোকে ঢেকে দেয় এবং অনেক কষ্ট করে তারা সেই পুরোহিতদের বাড়ি পৌঁছায়। পুরোহিতের বাড়ি পৌঁছাতেই তারা দেখে পুরোহিত যে ছিল সে বাইরে দাঁড়িয়েছিল এবং কৃতিরা যখনই পুরোহিতের কাছে যায় পুরোহিত তাদেরকে বাধা দেয় ভিতরে ঢোকার জন্য, কারণ তাদের ভিতরে ঢোকার আগে পুরোহিত তাদের একটা পুজো করে, তারপরে তাদেরকে ভিতরে ঢোকায়। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই পুরোহিত তার মাকে তার সামনে বসায় এবং তার পুজো চালু করে এবং মুখে কিছু মন্ত্র পড়া চালু করে দেয় এবং মন্ত্র পড়া চালু করতেই কৃতির মা একদম ফিউরিয়াস হয়ে ওঠে। সে চেল্লানো শুরু করে দেয়, নিজের গায়ে আঁচড়ানো শুরু করে দেয়, সে মানে একদম পাগলের মতো করছিল। পুজোর প্রায় 10 থেকে 15 মিনিট পর কৃতির মা একটু নর্মাল বিহেভ করে। তখন সে কাঁদতে কাঁদতে শুধু কৃতির বাবাকেই ডাকছিল। ভোর তখন প্রায় 3টে বেজে গেছে এবং কৃতির বাবাও সেখানে চলে আসে। কৃতির বাবা প্রথমেই তাদেরকে দেখতেই কৃতি এবং কৃতির মাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি এখন চলে এসেছি, এখন কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কৃতির বাবা সেখানে আসার পর কৃতির মা কৃতির বাবাকে বলে, প্লিজ আমাকে একটু বাইরে নিয়ে চলো না, আরও কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে। বাট পুরোহিত যে ছিল সে স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে তাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, কারণ তার শরীর থেকে এখনও আত্মাটা বেরোয়নি। তুমি যদি তাকে বাইরে নিয়ে যাও তাহলে হয়তো সেই আত্মাটা আবার কন্ট্রোল করে নেবে এর উপর। কৃতির মা বুঝতে পেরেছিল যে তাকে বাইরে যেতে দেবে না, তাই সে তাদেরকে বলে যে প্লিজ আমাকে একটু ওয়াশরুমটা ইউজ করতে দাও, এটা আর্জেন্ট। এই কেসে তারা কিছুই করতে পারবে না, তাই কৃতির বাবা এবং পুরোহিত মিলে কৃতির মাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে কৃতির মা যখনই বাইরে বেরোয় তখন মনে হচ্ছিল কৃতির মাকে যেন গলা টিপে ধরেছে কেউ, সি ওয়াজ সাফোকেটিং। এবং এটা দেখার পর যে পুরোহিত মশাই ছিল সে সঙ্গে সঙ্গে তার গলা থেকে একটা রুদ্রাক্ষর মালা খুলে তা কৃতির মাকে পরিয়ে দেয় এবং সে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর পুরোহিত মশাই তার বাবাকে মানে কৃতির বাবাকে সাইডে এনে বলে, যদি তুমি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও তাহলে আমাদের এক্ষুনি একটা বড় পুজো করতে হবে। এবং তিনি আরও বলেন যে কৃতির মায়ের শরীরে যে আত্মাটা আছে সেটা অনেক পুরাতন বা প্রাচীন আত্মা এবং সে এত সহজে কৃতির মার শরীরটা ছাড়বে না। সে আরও বলে যে কৃতির কোনো রিলেটিভ কৃতির মায়ের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করে। কৃতির বাবা সেই পুরোহিতকে জিজ্ঞাসা করে যে আমরা এখন একে বাঁচানোর জন্য কি করতে পারি। তো সেই যে পুরোহিত ছিল সে বলে যে তোমাদের বাড়িতে টানা 1 সপ্তাহ হোমযজ্ঞ এবং গীতা পাঠ করতে হবে এবং 1 সপ্তাহ হোমযজ্ঞ ও গীতা পাঠ করার পর কৃতির মা একদম নর্মাল হয়ে যায়। কিন্তু পুরোহিত মশাই তারপরে বলে যে তোমরা এই বাড়িতে আর থাকতে পারবে না, তোমাদের এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, কারণ এই যে স্পিরিটটা প্রচুর শক্তিশালী এবং এ হয়তো এর শরীর থেকে চলে গেছে বা এর আত্মাটা এখানেই আছে এবং তুমি যদি এখানে থাকো জানি না আবার হয়তো তোমার বউ স্ত্রীকে এ আবার এফেক্ট করতে পারে। তারপর কৃতি এবং তার পুরো ফ্যামিলি মিলে তার আঙ্কেলের বাড়ির পাশে এক জায়গায় তারা ট্রান্সফার হয়ে যায়
এবং আজ 7 বছর হয়ে গেছে তারা সেই জায়গায় আজ পর্যন্ত কোনো দিন যায়নি, এবং তারা বুঝে গেছিলো যে তার রিলেটিভস কে হতে মায়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। সো হ্যাঁ গাইজ, আজকের স্টোরিটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। আর যদি তোমাদেরও কোনো নিজস্ব স্টোরি থাকে যেটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো, তো নিজের জিমেল আছে, এখানে তুমি শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।